চাকরির পরীক্ষার ইংরাজি কি করে শুরু করব। চাকরির পরীক্ষায় একটা অন্যতম কঠিন বিষয় হচ্ছে ইংরাজি। এবার অনেকের মধ্যেই প্রশ্ন থাকে যে ইংরেজিটা কি করে শুরু করব। প্রথমেই বলবো চাকরির পরীক্ষায় অন্যতম সহজ বিষয় হচ্ছে ইংরাজি। তার কারণ একটু সেন্স যদি ক্লিয়ার থাকে আমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারি। যদি 25 থাকে 22-23 ইজিলি অ্যাকোয়ার করা যায়। এবার প্রশ্ন, আজকে ক্লাসটা করলে বুঝতে পারবো সে যেখানেই থাকুক না কেন, যদি মনে করো আমি ইংরেজি কিছু জানি না, আমি খুব কাঁচা, হালকা পেকেছি, যেই লেভেলেই থাকুক না কেন, লেভেল 1, 2, 0 যাই থাকুক, আজকে ক্লাসটা করলে অ্যাটলিস্ট তার কনফিডেন্স লেভেলটা 110% বুস্ট আপ হয়ে যাবে। চ্যালেঞ্জ, সবাই মন দিয়ে ক্লাস করবে, কিচ্ছু বোঝার দরকার নেই, জাস্ট আমার কথাগুলো মন দিয়ে শুনবে। প্রথম কাজ যেটা, আমরা যখন কোনো গ্রামার দেখি সেই গ্রামারটাকে নিজের ভাষায় নিয়ে নেব। এখানে কতগুলো সেন্টেন্স লিখেছি, যেহেতু আমাদের ক্লাস অনুযায়ী আমরা জয়নিং চলছিল, একটা ক্লাস জয়নিংয়ের দিয়ে দিয়েছি, আরও একটা ক্লাস জয়নিং যেটা চাকরির পরীক্ষা অনুযায়ী কি করে করতে হয় সেটা দেখব। একটু দেখি, প্রথম লাইনটা হচ্ছে দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ, দ্য ওয়ার্কার্স রিজিউমড ওয়ার্ক। স্ট্রাইক কি হয়েছে? তোলা হয়ে গেছে, আর ওয়ার্কার্সদের কাজ শুরু করে দিয়েছেন। রিজিউম করা মানে পুনরায় শুরু করা। তাহলে আগে মানে বুঝতে হবে। 2 নাম্বার, দ্য সামার ভ্যাকেশন ইজ ওভার, দ্য স্টুডেন্টস আর জয়নিং দ্য ক্লাস। সামার ভ্যাকেশন শেষ, ছাত্রছাত্রীরা ক্লাস জয়েন করছে। দেখো এখানেও বি ভার্ব আছে, এখানেও বি ভার্ব আছে। প্রশ্ন, বি ভার্ব মানে কি? বি ভার্ব মানে অক্সিলিয়ারি ভার্ব। আমি ভার্বের ক্লাসে বলেছি অক্সিলিয়ারি অনেক রকম হয়, তার মধ্যে মডেল অক্সিলিয়ারি রয়েছে, বি রয়েছে, হ্যাভ রয়েছে, আবার এই হ্যাভ ভার্বগুলো কিন্তু তোমার প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা যায় বলেছি। এখন অত কিছু না বুঝলেও চলবে। দ্য কালপ্রিট কনফেসড হিজ গিল্ট। কালপ্রিট তার দোষের স্বীকারোক্তি দিল আর পুলিশ তাকে অ্যারেস্ট করলো। ক্লিয়ার? এই 3টে আমি করাবো, বাকি 3টে তোমরা ইজিলি পারবে। তাহলে 3টে তোমাদের জন্য, এই 3টে তোমাদের জন্য লাল কালি দিয়ে, আর এই 3টে আমি তোমাদেরকে শেখাবো। দেখা যাক। প্রথমত হচ্ছে দেখবো যে দুটো সাবজেক্ট আলাদা। 1 নাম্বার কাজ কি? দুটো সাবজেক্ট দেখবো আলাদা। যদি সাবজেক্ট দুটো এক হয় তাহলে কি হবে? পার্টিসিপলে করব আমরা। এখানে সাবজেক্ট দুটো কি আলাদা, তাহলে 1 নাম্বার বিষয় কি মনে রাখবো? যে সাবজেক্টস আর ডিফারেন্ট। এখানেও তাই, সাবজেক্ট দুটো কি আলাদা। এখানেও তাই, কালপ্রিটটা কনফেস করেছে, পুলিশটা অ্যারেস্ট করেছে। 1 নাম্বার কাজ গেল। এবার নতুন তো কিছু জিনিস শিখবোই, যেটা আমরা 12-এ শিখিনি, না শিখলে তো হবে না, মানে একাডেমিক পর্যন্ত। আচ্ছা, এই দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ, এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? কেউ না কেউ তো স্ট্রাইকটা তুলেছে, প্যাসিভে আছে। ক্লিয়ার? প্যাসিভে আছে। তাহলে যখন প্যাসিভে থাকবে, ভালো করে বুঝবো, যখন কিসে থাকবে বন্ধুরা? প্যাসিভে থাকবে, তখন আমি কি করব? দ্য স্ট্রাইক লিখলাম। এই ওয়াজ ওয়ারের জায়গায় বা অ্যামিজের জায়গায় আমাকে লিখতে হবে হ্যাভিং বিন। আমরা এতদিন কি করেছিলাম? অ্যামিজ আর ওয়াজ ওয়ারের জায়গায় লিখেছিলাম বিং, কিন্তু আজকে লিখছি হ্যাভিং বিন। কেন? এটা প্যাসিভে আছে তাই। তাহলে দ্য স্ট্রাইক হ্যাভিং বিন কল্ড অফ, কমা, দ্য ওয়ার্কার্স রিজিউমড ওয়ার্ক। কঠিন কিছু আছে? তাহলে 1 নাম্বার ক্রাইটেরিয়াতে আমার কি দাঁড়ালো? আমার প্রথম কাজ কি? দুটো সাবজেক্ট আলাদা, একটার পর একটা বা একটার জন্য একটা। দেখবো সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। তার সেন্স আমি বোধ করি ভয়েস চেঞ্জ ক্লাসেই দিতে পেরেছি। ক্লিয়ার? দ্য সামার ভ্যাকেশন ইজ ওভার, এটা কি অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? অ্যাক্টিভে আছে। সামার ভ্যাকেশন শেষ, এটা প্যাসিভে নেই তো। সামার ভ্যাকেশন তো এমনি শেষ হয়, কারো দ্বারা কি শেষ হয়? তাহলে দ্য সামার ভ্যাকেশন, এই ইজের জায়গায় এবার লিখবো কি? বিং ওভার। তাহলে কোথায় বিং লিখতে হয় আর কোথায় হ্যাভিং বিন লিখতে হয় এইটুকুনি ক্লিয়ার করতে আমি পেরেছি বোধ হয়। কোথায় লিখতে হয় মা? অ্যাক্টিভে লিখবো আমরা শুধু বিং, আর প্যাসিভে লিখবো আমরা। এবার যদি বলো যে প্যাসিভ বুঝি না, যে প্যাসিভ কি করে হয়, ধরো আমি বললাম আই গেভ ইউ দ্য মানি,
আমি তোমাকে পয়সাটা দিয়েছি। তাহলে প্যাসিভ হবে দ্য মানি ওয়াজ গিভেন। সাধারণত বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে বাইটা আসে না, দ্য মানি ওয়াজ গিভেন। ক্লিয়ার? ওকে। এইবার দ্য কালপ্রিট কনফেসড হিজ গিল্ট, এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? অ্যাক্টিভে আছে। কালপ্রিট তার ভুলটা স্বীকার করে নিল। তাহলে এখানে তো অ্যামিজ আর ওয়াজ আর নেই, তাহলে কি করব? যেটা আমরা চিরাচরিত নিয়ম জানি, দ্য কালপ্রিট হ্যাভিং কনফেসড হিজ গিল্ট কমা দ্য পুলিশ অ্যারেস্ট। কিচ্ছু করিনি বন্ধুরা, কিচ্ছু করিনি। ক্লাস 12-এ তোমরা যথেষ্ট শিখেছো, 12 পর্যন্ত, 12 বলবো না। এখানে হ্যাভিং কেন লিখেছি? সাবজেক্ট দুটো আলাদা। এইবার এই যে জিনিসগুলো করলাম, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তারপরে জানলাম যে ইট ইজ কল্ড আ স্টিম মোমো। আমি যে আটার দলা খাচ্ছি, পরে জানলাম এটা স্টিম মোমো। তবে খানিক ও আচ্ছা, এরপরে একটা ম্যাঞ্চুরিয়ান। খাওয়া দাওয়া কমপ্লিট, বোঝা কমপ্লিট। জিনিসটার নাম হলো নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউট কখন হয়? যখন সাবজেক্ট দুটো আলাদা থাকবে, একটির পরে আরো একটি হবে, তখন সেখানে কি হবে? নমিনেটিভ অ্যাবসলিউট হবে। তাহলে তিনটে ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে কোথায় হ্যাভিং বিন আসে, কোথায় হ্যাভিং আসে, কোথায় বিং আসে। ক্লিয়ার করতে পারলাম? এবার দেখি চ্যালেঞ্জিং ক্লাস বলবো, এবং নিজের সমস্ত বোধ বুদ্ধি কাজে লাগাতে হবে, আর বেশি বোঝা দূরে সরাতে হবে। বেশি বুঝলে চাকরি পাওয়া যাবে না, বেশি বোঝা যাবে না। মানে বেশি বোঝা মানে মাতব্বরি এখানে কোনো জায়গা নেই। এখানে একমাত্র জায়গা কনসিস্টেন্সের, ধারাবাহিকতার এখানে প্রচুর জায়গা রয়েছে। দ্য এনিমি ওয়াজ ভ্যানিকুইশড, মানে এনিমিদের ভ্যানিকুইশড মানে আমি জানি না, ধরলাম। তাহলে ভ্যানিশ করে দিয়েছি, মনে নিলাম পরাস্ত করা হয়েছিল। পরাস্ত করা হয়েছে, ভিক্টোরিয়াস সোলজার সেলিব্রেটেড। আর যে ভিক্টোরিয়াস সোলজার্স, যারা জিতেছে, তারা সেলিব্রেট করছে। তাহলে পরাস্ত তো কেউ করেছে, কেউ না কেউ পরাস্ত করেছে। তাহলে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? বস একটু জোরে বলবো। প্যাসিভে আছে। তাহলে দ্য এনিমি, এই ওয়াজের জায়গায় কি লিখবো? কি লিখবো? হ্যাভিং বিন। কঠিন? পারলাম করতে? আচ্ছা, তোমাদের জন্য আরেকটা, দ্য ব্রেকফাস্ট ওয়াজ ওভার, ব্রেকফাস্ট শেষ। উই ওয়েন্ট আউট ফর ওয়ার্ক, আমরা হাঁটতে বেরিয়েছি। তাহলে কি হবে? কে বললো বিং? কে বললো বিং? এর মধ্যে খুব সুন্দর বললে তো, ভয় পাও কেন? প্রাউডলি বলে। তাহলে এটা হবে বিং। এখানে কি হবে? দ্য ব্রেকফাস্ট বিং ওভার কমা উই ওয়েন্ট আউট। কঠিন? বলো। এর পরেরটা খুব প্রাসঙ্গিক, দীপ ম্যারিড আ ক্রিশ্চিয়ান। দীপ একটা খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছে। হিজ ফাদার কিকড হিম আউট অফ হিজ ফ্যামিলি, তার বাবা তাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। যদি এটা লাথি মেরে খুব ভালো ভাষায় আমরা বলেছি ডিজ ইনহেরিটেড, অর্থাৎ তাকে উত্তরাধিকার থেকে তাড়িয়ে দিয়েছে, বঞ্চিত করেছে, যে তুই আজকের পর থেকে আমার সম্পত্তির অধিকার না। তখন দীপ প্রেমে ডুবে আছে, লাগবে না, ভালোবাসাই সম্পদ, মরবি ফিরে আসবি, বাবাও জানে। তাহলে এখানে কি হবে? দীপ হ্যাভিং ম্যারিড, দীপ হ্যাভিং ম্যারিড আ ক্রিশ্চিয়ান, হিজ ফাদার ডিজেনিটেড। কঠিন কিছু আছে বলো? তাহলে আমার মতন একদম যদি খুব কম বোঝে মানুষ, তাহলে সে এইটুকুনি বোঝার চেষ্টা করবে যে আচ্ছা, এই লোকটা যে বললো সাবজেক্ট দুটো আলাদা বলেছে, আর কি বলেছে? প্যাসিভে থাকলে হ্যাভিং বিন হচ্ছে, অ্যাক্টিভে থাকলে শুধু হ্যাভিং হচ্ছে, আর অ্যামিজার ওয়াজ থাকলে শুধু বিং হচ্ছে। ক্লিয়ার? একদম ক্লিয়ার? বুঝতে পেরেছি? লিখে নেব। সেকেন্ডে আরো দুটো নিয়ম আমরা করব, একটু নিয়মগুলোকে এনজয় করব, খাতা পেন নিয়ে বসবো। যারা অনলাইন ক্লাসেস করছো তারাও প্রত্যেকটা রুলস আগে লিখে, মানে প্রত্যেকটা রুলস বলছি, এক্সাম্পল লিখে নেবে, তারপরে আমি যেভাবে বলছি সেভাবে ক্লাসটাকে এনজয় করবে। আমি সেন্টেন্স দেখি, আই হ্যাভ পারচেসড আ জিআই বুক, মানে জেনারেল ইন্টেলিজেন্সের একটা বই কিনেছি। আই ওয়ান্টেড টু সলভ দ্য প্রবলেমস, আমি এই প্রবলেমগুলো সলভ করতে চাই। এরপরে বলেছি হি ইজ ভেরি উইক, হি ক্যান নট ওয়াক। এই বাক্যটা দেখে মনে হচ্ছে কোথায় যিনি আমাদের ছোটবেলাটা স্যার করিয়েছিল। হ্যাঁ, টু উইক টু ওয়াক, এরকম একটা আমাদের স্যার কিন্তু করিয়েছিল। এবার দেখি আমরা
এর উত্তরটা কি করে লিখতে পারি? আই হ্যাভ, আমি বইটা কেন কিনেছি, প্রথম কথা জিআই সলভ করব তাই। তাহলে একটা এখানে কারণ পাচ্ছি, কি পাচ্ছি? কারণ, যে কেন। খুব গদা বাংলায় বললে কিসের জন্যে। তাহলে আই হ্যাভ পারচেসড জিআই বুক, কিসের জন্য? টু সলভ দ্য প্রবলেমস। হয়ে গেল, আই হ্যাভ পারচেসড জিআই বুক টু সলভ দ্য প্রবলেম। যদি এরকম থাকতো, আমি একটুখানি এইদিকে নজর দেবো। আই হ্যাভ আ লার্জ ফ্যামিলি, আমার একটা বড় পরিবার আছে। আই হ্যাভ টু লুক আফটার দেম, পরিবার আছে তার মানে পরিবারটাকে দেখাশোনা করতে হবে তো, না দূরছাই করব? তাহলে আই হ্যাভ এ লার্জ ফ্যামিলি টু লুক আফটার, এখানে আর দেমটা কিন্তু লিখবো না, কারণ আমি তো ফ্যামিলি লিখছি। তাহলে আই হ্যাভ এ লার্জ ফ্যামিলি টু লুক আফটার। ক্লিয়ার? এই একই রকম নিয়মে আরো একটা আসছে, কোনটা আসছে তোমরা একা করবে, তোমরা বুঝবে, বলো তো কোনটা আসবে, এইটা না এইটা? আমি মুম্বাইতে যাচ্ছি, আই উইল স্টার্ট আ বিজনেস দেয়ার। কেন যাচ্ছি মুম্বাইতে? বিজনেস করব। আগেরটার ইনফিনিটিভ বলে দিলাম, এই রুলসটার নাম হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ আমরা জানি, ভার্বের চ্যাপ্টারে করেছি, ইট ইজ আ নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ এই ভার্বটা টেন্স অনুযায়ী বদলাবে না, তাই না? যেমন এই ভার্বটা বদলে গেল, এই ভার্বটা বদলে গেল, কিন্তু এই ভার্বের কোনো পরিবর্তন হয়নি, তাকেই তো বলে ইনফিনিটিভ। আমরা ছোটবেলা থেকেই পড়েছি। আবার ইনফিনিটিভের মধ্যে বেয়ার ইনফিনিটিভ রয়েছে। বেয়ার মানে যেটাতে টু থাকে না, বেশিরভাগ মোডাল অক্সিলারিতে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করা হয়। কেমন? যদি বলি আই ক্যান সুইম আর আই কুড সুইম, দেখো ক্যান কুড বোধ হয়ে গেল, কিন্তু সুইমটা বদলালো না, যেন এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। মানে যেখানে ভার্ব অপরিবর্তিত থাকে, টেন্স অনুযায়ী বদলায় না, তাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। আচ্ছা, খুব সহজ জিনিস, আস্তে আস্তে বুঝতে পারবে। অবশ্য মনে রাখবে, আমার মতো ফেদো লোক পারলে তুমিও পারবে। আই এম গোয়িং টু মুম্বাই, আমি মুম্বাই যাচ্ছি। খুব ভালো কথা, কিসের জন্য? ডান্স, বাংলা ডান্স যাবো, যে জন্য টু, হ্যাঁ, স্টার্ট আ বিজনেস। দেয়ার কি লেখা যাবে? দেয়ার মানে কি অলরেডি আমি বলে দিয়েছি। তাহলে আই এম গোয়িং টু কোথায় বলো বন্ধুরা? মুম্বাই, টু স্টার্ট আ বিজনেস। ক্লিয়ার? তাহলে এবার আসছি আমরা 2 নাম্বার নিয়মে। আচ্ছা, 5 নাম্বারটা তোমরা করতে পারবে? 5 নাম্বারেরটা, হি কেম ভেরি লেট, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। চলো আমরা 5 নাম্বারটা করার আগে 2 নাম্বারটা করে নিই। আমরা জানি, ছোটবেলায় করেছি, যে ভেরি অথবা সো থাকলে দুটো লাড্ডু দিতে হয়। তাহলে হি ইজ টু উইক, এবার কি, এই যে জায়গাটা এখানে কি বসবে? টু। টু এর পরে কি বসে? ভার্ব, মেন ভার্ব বসে। তাহলে কি হবে? তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, কঠিন কিছু নেই। এটা করো দেখি। হি ইজ টু টিমিড, টিমিড মানে ভীরু, কাওয়ার্ড, মকিশ, ভীতু। তাহলে কাওয়ার্ড, মকিশ, ঠিক আছে, মকি, হ্যাঁ, নার্ভাস, নার্ভাস খুব মানে কলুকুয়াল একটা ইংরাজি, মানে লিটারেচারে লেখা যায় না, আমরা লিখি না, খুব কম লিখি, কিন্তু ভালো ইংরেজি, সমস্যা নাই। হি ইজ টু টিমিড টু, লেখা যাবে আর এগুলো, ডেয়ার হিম টু আ, টু ডেয়ার হিম টু এ ডুয়েল। ডুয়েল মানে কি? ডুয়েল মারামারি, কোনো ফেস অফ, ফেস অফে তাকে সাহস করে বলে না। এই ডেয়ারটা কিন্তু একটা মোডাল, জানো তো, কিন্তু এখানে মোডাল নয়, এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। যেমন আমি ছোট করে একটু বলি, আমাদের রাজা কোন একটা মেয়েকে দেখার পরে বলল, আই নিড ইউ, আই নিড ইউ, আমার তোমাকে চাই। এই নিডটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, মানে চাওয়া ভার্ব। ওই মেয়েটি বললে, তোর মাথাটা ঠিক আছে তো? তখন ওই মেয়েটি বলবে, ইউ নিড টু কনসাল্ট আ ডক্টর। তখন ওই মেয়েটি কি বলবে? তোমার একটা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা উচিত। হ্যাঁ, আই নিড ইউ বললেই হয়ে গেল। তখন এই নিডটা কিন্তু একটা মোডাল ভার্ব।
কারণ এর প্রভাব পড়ছে কার উপরে? প্রিন্সিপাল ভার্বের উপরে। বুঝতে পেরেছো? খুব সহজ জিনিস, আমি প্রতিদিন অল্প অল্প করে ঝলক রাখবো, আগে যা করে এসছি। তাহলে এটা তোমরা নিশ্চয়ই পারবে। হি কেম ভেরি লেট, তাহলে ভেরির জায়গায় তাহলে হি কেম টু লেট টু অ্যাটেন্ড দ্য ক্লাস। সে এত দেরি করে এসছে যে ক্লাস আর অ্যাটেন্ড করতে পারলো না। কঠিন কিছু আছে? কিচ্ছু কঠিন নেই। কি করলাম? ক্যান মানে জন্য, প্রভাব বলেছি, দেরি করে এসছে তার প্রভাবটা কি? তাহলে হয় কারণ থাকবে, নয় প্রভাব থাকবে, এফেক্ট থাকবে। এই এফেক্টটা কিন্তু নাউন, AFFECT, ওই এফেক্টটা কিন্তু ভার্ব। আচ্ছা, এবার আসছি এর পরবর্তী রুলসে। দেখো আমি লিখছি, আমাদের শুভ একটা মেয়েকে দেখলো। মেয়েটিকে দেখার পর শুভ বলল, দাদা জানো তো শি ইজ বিউটিফুল, মেয়েটা খুবই সুন্দরী। তারপরে আমি বললাম তারপর আর কি গুণ আছে? আমরা শুধু সুন্দরতা দেখে মানুষ বিচার করি না। তখন শুভ বলল শি ইজ ব্রিলিয়ান্ট। আচ্ছা ঠিক আছে, এবার মেনে নেব আমরা, সে মেধাবী দাদা। তাহলে শুভর দেখা মেয়েটির দুটো গুণ, একটা মেয়েটি সুন্দর, আর একটা মেয়েটি, একই মেয়েটির আরেকটা গুণ, দুটো মেয়ের না, ব্রিলিয়ান্ট। তাহলে আমরা তাহলে দেখো, আমরা যদি এক জায়গায় করি বাংলায় বলতে পারি যে মেয়েটি সুন্দর তার পাশাপাশি। কি বলবো? তাহলে এই পাশাপাশি ইংরেজি কি? বিসাইডস। আমার বিসাইড মানে পাশে, যখন আমরা ওটা ছাড়াও আরেকটা গুণ আছে তখন হবে বিসাইডস। আর এখানে দেখো কি আছে? am is আর was were, তাহলে বিসাইডস বিং। কত সোজা। বিসাইডস বিং বিউটিফুল শি ইজ ব্রিলিয়ান্ট। থাম্বা, আরো আছে, গল্প আছে। দুদিন পরে আবার দেখা হলো, এই শুভই আবার বলছে দাদা সে তো ভালো, শি ইজ বিউটিফুল, শি ইজ আ ডাল, মেয়েটা বোকা। দাদা ভুল হয়ে গেছে। তখন আমি কি বলবো? তখন কি বলবো? যে দুটোই গুণ তার, তখন একটা গুণ আর একটা বেগুন। তাহলে তখন কি লিখবো? তখন আমরা লিখবো, এটা তো একটা গুণ, এটা তো বেগুন, তখন লিখবো ডেসপাইট অফ, বা ডেসপাইট লিখলে অফ না লিখলেও চলে, ডেসপাইট বিং বিউটিফুল শি ইজ ডাল। মানে সুন্দর হওয়া সত্ত্বেও ওই বিটি বলদ। তখন তাহলে গল্প বোঝাতে পেরেছি তো? খুব সহজ জিনিস, কনসেপশন। দেখো ইনস্পাইট অফ হয়, তো ডেসপাইট অফ হয় না, লিখলেও কোনো দোষ নেই। তোমাকে সুপ্রিম কোর্ট থেকে ফাঁসি দেওয়া হবে না। ইংরেজিটাকে ফ্রিলি শেখো, যতই নিয়মের ঘেরাটোপে ডুবে যাবা জীবনে বেরোতে পারবে না। এর কোনো নিয়মের শেষ নেই, সহজ করে নেওয়াটাই সব থেকে কঠিন কাজ। তাহলে আজ আসি, এইবার আমাদের সঙ্গীতাই একটি ছেলেকে দেখলো, বলল ছেলেটা কেমন দাদা? হি ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট। বললো ছেলেটি খুব মেধাবী। আর হি ইজ হাইলি ইন্ডাস্ট্রিয়াস, ছেলে অত্যন্ত পরিশ্রমীও বটে, সঙ্গীতা বলল। তাহলে ছেলেটার দুটোই তো গুণ, তাহলে কি লিখবো? বিসাইডস বিং এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট হি ইজ হাইলি ইন্ডাস্ট্রিয়াস। আবার দুদিন পরে আমাদের সাথী বলল দাদা তোমার কিন্তু এটা বলা হয় না একটা কথা, হি ইজ ভেরি ব্রেভ, সে খুব সাহসী, হি ইজ অলসো ভেরি হ্যান্ডসাম, দেখতে ভালো। তাহলে আমি কি বলতে পারি একই রকম ভাবে? বিসাইডস বিং ব্রেভ হি ইজ হ্যান্ডসাম। কিন্তু আমাদের মমিতার বেলা ব্যাপারটা আলাদা। মমিতা বলবে হি ওয়াজ হ্যান্ডসাম, হি ওয়াজ ডাল। মমিতার ক্ষেত্রে মমিতা তো বুদ্ধি দেখবে, ঠিক আছে দেখতে ভালো, বাট মাকাল ফল। মাকাল ফল ইংরেজি কি? হ্যান্ডসাম বাট ওর্থলেস।
মাকাল ফর ইংরেজি কি? হ্যান্ডসাম বাট ওর্থলেস। কি বলছে? ডেসপাইট বিং হ্যান্ডসাম হি ওয়াজ ডাম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দুটোই গুণ হলে কি হবে? বিসাইডস বিং। একটা গুণ আরেকটা বেগুন হলে কি হবে? ক্লিয়ার? সোজা করতে হলো। পুরো সিম্পল সেন্টেন্সের জয়েনিং করতে করতেই আমরা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল শিখলাম। তারপর আমরা নমিনেটিভ অ্যাবসলিউট জানলাম, তারপরে আমরা জানলাম কি? ইনফিনিটিভ জানলাম, তারপরে আমরা জানলাম দুটো গুণ, একটা গুণ একটা বেগুন, তারপরে আমরা জানলাম কি? নাউন ইন অ্যাপোজিশন। সিম্পল সেন্টেন্স কমপ্লিট। আগামী দিন আমরা কমপ্লেক্স সেন্টেন্স তিনটেই একদিনেই করব। কি কি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এন্ড অ্যাডভার্ব ক্লজ, তিনটেই কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই প্র্যাকটিস শিটটা করব। এখন করে ফেলো এটা।